শ্যামনগরের একটি বাড়ি, কিন্তু সেই বাড়ি থেকে মৃত্যুর পরেও সেই মহিলার আত্মা সেখান থেকে যায়নি। বহুদিন সেখানে ছিল, কারোর অপেক্ষায় ছিল। আর তারপরে যার অপেক্ষায় ছিল সে যখন ফিরে আসলো, তখন তার সাথে যা যা ঘটনা ঘটল বন্ধুরা, তা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বাড়িটি শ্যামনগরেই অবস্থিত। বাড়ি বলবো কারণ বাড়িটা দোতলা, অনেক পুরনো দিনের বাড়ি। অনেক চেষ্টা করা হয়েছে বাড়িটিকে ভেঙে সেখানে ফ্ল্যাট তৈরি করার, কিন্তু সেই বাড়ির যিনি মালিক ছিলেন তিনি সেই বাড়ি কোনো মতে বিক্রি করবেন না। তাই ফ্ল্যাট এখনো পর্যন্ত কিন্তু হয়নি, এখনো সেই দোতলা বাড়ি রয়েছে। কিন্তু এখনো সেই বাড়িটি ভৌতিক বাড়ি আছে কিনা পরবর্তীকালে ঘটনাটা পুরোটা শুনলে আপনারা জানতে পারবেন। সেই বাড়িতে বয়স্ক এক ঠাকুমাই বলবো কারণ তার বয়স 70 ছুঁই ছুঁই। তার স্বামী কিছু বছর আগেই মারা গেছেন। তিনি চাকরি করতেন, সরকারি অফিসে চাকরি করতেন। তার বাবাও চাকরি করতেন। মোদ্দা কথা, তাদের ফ্যামিলি কিন্তু শিক্ষিত ফ্যামিলি এবং চাকরি করা ফ্যামিলি, মানে প্রত্যেকেই চাকরি করতেন আর কি। এই ঠাকুমার ছিল একটি ছেলে, সেই ছেলেকেও খুব ভালোভাবে মানুষ করেছিলেন। তার আগে একটি মেয়ে ছিল, কিন্তু মেয়েটি কোনো কারণে অল্প বয়স থাকতেই মারা গিয়েছিল, মানে শারীরিক অসুস্থতার জন্য। আর এই ছেলেটিকে তিনি যত্ন সহকারে মানুষ করেছেন। ছেলেটি বড় হয়েছে, ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছে, তারপরে কিন্তু সে চাকরি সূত্রে আমেরিকাতে থাকে। তারপর এখানকারই একটি মেয়ে যার সঙ্গে পরিচয় হয়েছিল পড়াশোনা সূত্রে, তাকে বিয়ে করে কিন্তু আমেরিকাতে নিয়ে যায়। সেখানে তারা সেটেলড হয়ে যায়, বহু বছর ধরে তারা সেখানে আছে। কিন্তু তখন মানে যখন আর কি বিয়ে হয় সেই কাকুর, তার বর্তমানে বয়স 47-48 হবে। কিন্তু যখন বিয়ে হয় তখন কিন্তু তার বাবা বেঁচে ছিল। বাবা মা এখানে থাকতো, মানে শ্যামনগরে থাকতো। বয়স্ক একজন পিসি ছিলেন এবং ঘরোয়া কাজ করার জন্য একটা মানুষও ছিল। আর তাই তার বাবা মাকে এখানে রেখে কিন্তু সে চলে গিয়েছিল। এইবার প্রশ্ন হলো যে আমেরিকাতে যাওয়ার পরে কি সেই কাকু এবং তার ওয়াইফ তার বাবা মার খোঁজ রেখেছিল? না, রাখেনি। প্রথম ফোন করতো, কিন্তু পরবর্তীকালে কিন্তু কোনো ফোনই আসতো না। এবার অনেকে হয়তো বলতে পারেন, অনেকে হয়তো আমরা বলিও যে মা তার সন্তানকে ছাড়া থাকতে পারে না, বিয়ের পরেও শুধু সন্তান করে। কিন্তু একটা মানুষ যার একটি মাত্রই সন্তান, একটি মাত্রই ছেলে, এবং অল্প বয়স থাকতে তার মেয়েটি মারা যায়, তখন তার ছেলেটিকে বেশি করে আঁকড়ে ধরে। তাহলে ভাবুন না তার প্রতি কত মায়া জন্মে গেছিল সেই ঠাকুমার। সব সন্তানকেই কিন্তু তার বাবা মা খুবই ভালোবাসে, তাই না? কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন, আমি নিজের চোখেও দেখেছি, যারা সন্তানকে এতটাই ভালোবাসে যে চোখের থেকে আড়াল করতে চায় না। আর আমরা কিন্তু অনেকেই তখন বলি যে এত ভালোবাসে সন্তানকে যে সবসময় নিজের কাছে আগলে রাখতে চায়। তাদের মনের কথা কিন্তু আমরা সকলে ঠিকমতো বুঝতে পারি না। তো যখন তার ছেলে আমেরিকা যায় চাকরি সূত্রে, তখনও কিন্তু এই ঠাকুমা আসলে রাজি ছিল না। তার ইচ্ছা ছিল ব্যাঙ্গালোরে ছেলে থাকুক, এখানেও তো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে ভালো ভালো পোস্টে সবাই চাকরি করছে, এখানে থাকলে অন্তত যখন খুশি ছেলেটি আসতে পারবে বললে। কিন্তু বিদেশে গেলে ভিসার ব্যাপার রয়েছে, সব সময় কি আসতে পারবে? সব সময় কি ছেলেকে দেখতে পারবে, নাকি তারা যেতে পারবে? তাই না? তাই তারা কিন্তু খুব কষ্ট পেত, বিশেষ করে ঠাকুমা খুবই কষ্ট পেত। কিন্তু সেই সব কষ্টকে উপেক্ষা করে সেই কাকু কিন্তু তার ওয়াইফকে নিয়ে, আগেই তো চলে গিয়েছিল চাকরি সূত্রে, পরে আবার বিয়ে করে তাকেও এখানে বেশি দিন রাখেনি, ভিসা হয়ে গেলেই তাকে নিয়ে চলে গিয়েছিল। প্রথম কয়েকদিন অন্তর ফোন হলেও পরবর্তীকালে কিন্তু আর কোনো ফোন আসতো না। যেহেতু এই যে দাদু, সেই দাদু তো চাকরি করতেন, কিন্তু তখন তিনি রিটায়ার হয়ে গেছেন, পেনশন পাচ্ছেন। তাই তাদের অবশ্য তেমন কোনো সমস্যা হয় না টাকা পয়সার দিক থেকে। কিন্তু তবুও ভালোবাসা, কাউকে মনে পড়া, একটা আন্তরিক টান, সেটা কি ভুলে থাকা যায়? নাকি পয়সা দিয়ে সেটাকে কিনে নেওয়া যায়? যায় না তো। তাই সব সময় না খুব কাঁদতো সেই ঠাকুমা।
দাদু খুব ভয় পেত যে হয়তো ঠাকুমার বেশি দিন বাঁচবে না, হয়তো সন্তানের দুঃখে ঠাকুমা মারা যাবে। সেই সময় কিন্তু বারবার সেই দাদু তার যে সন্তান তাকে ফোন করেছিল, আর ফোন করে বলেছিল যে তুই একটিবার আয়, নতুবা তোর মাকে রেগুলার অন্তত ফোন করিস বাবা, না হলে তোর মা বড় কষ্ট পায়। কিন্তু সেই কাকু এতটাই সাংসারিক জীবনে তার বিদেশি জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, এতটাই আনন্দে ছিল যে বাবা মার কথা তার কখনোই মনে পড়তো না। অনেকবার করে ফোন করার পরেও একটু কথা বলতো মায়ের সঙ্গে, কিন্তু দায়সারা কথা বলে সে কিন্তু ফোনটা রেখে দিত। আরও কষ্ট পেত, খুব কষ্ট পেত এই দাদু যে তার যে স্ত্রী, তার সহধর্মিণী তাকে ছেড়ে চলে যাবে না তো। আসলে সে দাদু কিন্তু সে ঠাকুমাকে বড় ভালোবাসতো। আমি মাঝখানে একটা কথা বলি, এই যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে না, সেই যে বাড়ি, সেই বাড়ির পাশে থাকতো একটি দিদি। যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু সে দিদির বিয়ে হয়নি, তারপরে কিছু বছর পরেই আর কি সে দিদির বিয়ে হয়ে যায়, দিদি কিন্তু অন্যত্র চলে যায়। আর যেখানে তাদের বাড়ি সেখানে কিন্তু সত্যি বলতে একে অপরের সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই, সবাই সবার মতো থাকে। কিন্তু এদের সঙ্গে, মানে এই দিদিদের সঙ্গে, দিদির মা বাবার সঙ্গে সে ঠাকুমা দাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তাই ছোট্টবেলা থেকে, জন্মের পর থেকেই তাদের সমস্ত কিছুই কিন্তু এই দিদি খুব ভালোভাবেই জানতো। কিন্তু ওই যে একটা কথাই বলে না, মানুষ বা আমরা যেটা ভাবি ঠিক তার উল্টোটা হয়। ঠাকুমা কিন্তু মারা যায়নি, ঠাকুমার চিন্তায় ঠাকুমার কোনো ক্ষতি হবে না তো, সেই একটা কষ্টে কিন্তু দাদু হার্ট অ্যাটাক করেছিল, দাদু চলে গিয়েছিল। আর দাদু মারা যাওয়ার পরে ঠাকুমা সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল, পাগলের মতো হয়ে গিয়েছিল। আর তার কিছুদিন পরেই আবার তার ননদ আঘাত দিয়ে চলে গিয়েছিল না ফেরার দেশে। মানে ওই যে বললাম না, একজন পিসি থাকে বয়স্ক, তিনি চলে গিয়েছিলেন। তাহলে ভাবুন না যে ঠাকুমা সন্তানের জন্য কষ্ট পাচ্ছে, স্বামী ননদ থাকা সত্ত্বেও সবসময় একা একা ভাবছে, নিজেকে নিঃসঙ্গতায় সে ডুবে আছে। সেখানে সত্যিকারে যদি তার স্বামী চলে যায়, ননদ চলে যায়, তাহলে তার পরিস্থিতি কেমন হয়? অবশ্য বাবার মৃত্যুর খবর শুনে তার ছেলে এসেছিল, বৌমার আসতে পারেনি, কারণ বৌমা সেখানে একটি স্কুলে পড়াতো। এখানে আসার পরে বাবার সমস্ত কাজকর্ম করে, আর সে এসে বলে যে অসুবিধার তো কিছু নেই, পিসি তো আছে, তুমি তো আছো, আর একজন বাড়ির তো পরিচারিকা আছেন, অসুবিধার তো কিছু নেই। যদি কোনো সমস্যা হয় তখন না হয় একটা বৃদ্ধাশ্রম ব্যবস্থা করা যাবে। কিন্তু কোনো মতেই সেই ঠাকুমা কিন্তু বৃদ্ধাশ্রমে যাবেন না, কারণ তিনি একটা কথাই বারংবার বলেন যে আমি যদি বৃদ্ধাশ্রমে চলে যাই তাহলে তুই প্রমোটারের সাথে কথা বলে নিবি আর এই বাড়িটা ভেঙে চুরে এখানে ফ্ল্যাট করে ফেলবি। এখানে আমি বিয়ে হয়ে প্রথম উঠেছিলাম, এখানে আমার শ্বশুর ঘর, সমস্ত স্মৃতি জড়িয়ে আছে, আমি এই বাড়ি কখনোই ভাঙবো না। তখন কিন্তু সেই পিসি বেঁচে ছিল, ওই যে বললাম না তার কিছুদিন পরে আর কি মারা গিয়েছিল। পিসিও খুব কষ্ট পাচ্ছিল তার তার দাদা বা ভাইয়ের জন্য। তিনিও অনেক বুঝিয়েছিলেন যে বাবা, মাকে অন্তত দিনে একবার বা দিনে না হলে 2-3 দিন অন্তর অন্তর ফোন করিস, বুঝতেই পারছিস তোর বাবা এখন বেঁচে নেই, তোরই তো মা, বল তোকে কত ভালোবাসে, কত কষ্ট করে মানুষ করেছে, তুই এরকম করিস না। তখন ওই কাকু কিন্তু বারবার করে বলেছিল হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ফোন করবো, কোনো অসুবিধা নেই, তোমরা তো আছোই একে অপরের সঙ্গী, তাহলে ভয় পেতে হবে কেন আমার, তাই না? তো সেই কথা বলে কিন্তু সেই কাকু চলে গিয়েছিল বিদেশে। আর তার কিছুদিন পরে তো সেই পিসি মারা যায়। কিন্তু পিসি মারা যাওয়ার খবর শুনে সেই কাকু আর আসেনি। অবশ্য আসা পসিবলও ছিল না, সবসময় তো আসা হয়ে ওঠে না এত তাড়াতাড়ি আর কি। কিন্তু তারপর সেই ঠাকুমা কিন্তু বড্ড ভেঙে পড়েছিল। আর যখন সেই খবর সেই কাকুর কাছে পৌঁছয় তখন কিন্তু কাকু বারবার করে ফোন করতে থাকে, যে মানুষ আগে কখনো তেমন ফোন করেনি সেই মানুষ এখন ফোন করতে থাকে এটা বলে যে মা তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, তোমার জন্য ভালো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা আমরা করছি, আর বাড়িটাকে প্রমোটারের কাছে দিয়ে দিই, ভালো টাকা পাওয়া যাবে। স্মৃতি আগলে বসে থাকলে কি কিছু হয় বলো? বাড়িটারও অনেক বয়স হয়েছে, ওটাকে তো ঠিকমতো দেখার লোক চাই, কে দেখবে বলতে পারো? কিন্তু যেহেতু সেই বাড়িটি এবং সেই জায়গা কিন্তু ছিল ঠাকুমার নামে,
অনেকে হয়তো বলতে পারেন যে জায়গা কবে লিখে দেওয়া হলো। আসলে ওই দাদুর তো সমস্ত কিছু ছিল, কিন্তু তিনি তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন, যখন তার ছেলে তাকে দেখতো না, মানে দেখতো না বলতে কি ফোন করতো না আর কি, তখন কিন্তু তিনি লিখে দিয়েছিলেন তার স্ত্রীর নামে। তিনি হয়তো ভাবতেন যে স্ত্রী আর থাকবে না, কিন্তু বলা তো যায় না, মানুষের মৃত্যু কার কখন হয়, যদি সে চলে যায় তাহলে তার কি হবে। তো সেইভাবে কিন্তু তার স্ত্রীর নামে সমস্ত কিছু লিখে দিয়েছিল। আর ছেলে জানতে পেরে সে নিয়ে অশান্তিও প্রচুর করেছিল। আর তারপর তো জোরাজুরি করছিল, কিন্তু সে ঠাকুমা না কোনো মতেই শোনেনি। তিনি বারবার করে এক কথাই বলেছেন, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাব না। আমার দেখাশোনার জন্য যে মানুষটি আছে সে তো আগে এখানে আসতো সকালবেলায়, রাত্রে রান্নাবান্না করে চলে যেত। এখনও তাকে আমি বেশি টাকা দেব, আমি 24 ঘন্টা লোক রেখে দেব, কিন্তু আমি এই বাড়ি কখনোই বিক্রি করব না, প্রমোটারের কাছে এই বাড়ি আমি কখনোই দেব না। তো সেই রাগে কিন্তু ছেলে বহুদিন তার মায়ের খোঁজ নেয় না। বহুদিন মানে বহুদিনই। এমনকি অবশ্য খোঁজ নেওয়ার আগে প্রমোটারকে দিয়ে কিন্তু ভয়ও দেখিয়েছে তার মাকে, কিন্তু তার মা জেদ ধরে বসে আছে যে সে এই বাড়ি প্রমোটারকে দেবে না। আর তারপরে সে রাগের কারণে তার মায়ের আর খোঁজ খবর নেয় না। আগে তো নিতই না, আর তারপরে তো আর খোঁজ খবরই বহুদিন নেয় না। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটে যায়। ওই ঠাকুমার তো বয়স হয়ে গেছে, চিন্তা করতো প্রচণ্ড পরিমাণে, সন্তানের দুঃখ, স্বামী ননদ সবার দুঃখ। সে দুঃখ সহ্য করতে না পেরে, অবশ্য বহুদিন তিনি সারভাইভ করেছিলেন, একা একা থাকতেন, কিন্তু বয়স হয়ে গেছে তো শরীরকে কিভাবে কন্ট্রোল করবেন তিনি। আর যখন মন ভেঙে যায় ওই বয়সে, তখন শরীর কি আর সাথ দেয়? আর সেটাই কিন্তু সেই ঠাকুমার ক্ষেত্রে হয়েছিল। শরীর দিনে দিনে ভেঙে যাচ্ছে, মনটাও তো কবেই ভেঙে গেছে। শরীর ওষুধ দিয়ে একটু ঠিক করতে পারলেও ওষুধ দিয়ে তো আর মন ঠিক করা যাচ্ছিল না। তাই একদিন সেই ঠাকুমা সেই বাড়িতেই মারা যায়। অবশ্য তিনি স্বাভাবিকভাবেই কিন্তু মারা গিয়েছিলেন, কিন্তু সেই সময় কেউ জানতে পারেনি যে সেই ঠাকুমা সেই বাড়িতেই মারা গেছে। এবার অনেকের মনে প্রশ্ন জাগছে না, যে পরিচারিকা তো 24 ঘন্টা থাকতো, তাহলে সে কোথায় গেল? আসলে সেই সময় বলে না, খারাপ সময় হলে যা হয় আর কি, সেই সময় সেই পরিচারিকা যে আর কি সেখানে থাকতেন, তার বসত বাড়ি মানে যেখানে তার গ্রামের বাড়ি রয়েছে সেখানে কিছু সমস্যা হয়ে যায়, এবং সেই কারণে তার সেখানে যেতেই হয়। আর তাই সেই মহিলাটি তার সমস্ত রান্নাবান্না করে ফ্রিজে রেখে দিয়ে চলে যায়, আর বলে যে মাসিমা 2 দিনের তো ব্যাপার, কোনো সমস্যা হবে না, আপনার কাছে তো ফোন রইলই। আর পাশের বাড়ি মানে এই যে দিদিদের বাড়ি যে আর কি ঘটনাটা পাঠিয়েছে না, সেই বাড়িতে বলে যায় যে আমি একটু বাড়িতে যাচ্ছি 2 দিনের জন্য, মাত্র 2 দিনেরই জন্য, রান্না বান্না সমস্ত কিছুই রয়েছে। আমি ওনাকে বারবার করে বলছি যে আমি এরকম সেন্টার থেকে অন্য লোক দিয়ে যাচ্ছি, কিন্তু উনি শুনতে চাইছেন না। উনি বলছেন যে কে কেমন হবে, তো উনি রাজি হচ্ছেন না। উনি বলছেন কষ্ট করে তিনি খাবারটা সেখান থেকে শুধুমাত্র গরম করে নিয়ে নেবেন, অসুবিধার কিছু হবে না। তবুও আমি জানি যে আপনারা ওনার খুব খোঁজ খবর নেন, ভালোবাসেন, তাই প্লিজ একটু দেখবেন। সেই কথা বলে সেই পরিচারিকা কিন্তু সেখান থেকে চলে যান। তখন ওই সন্ধ্যা মতো হবে তিনি বেরিয়ে যান। তারপরে একবার এই দিদিদের বাড়ির লোক মানে তার বাবা আর মা একবার খোঁজ নিতে গিয়েছিল সেই বাড়িতে। তখন সে ঠাকুমা বলল যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সকাল সকাল শুয়ে পড়ছি, অসুবিধার কিছু নেই, অসুবিধা হলে আমি ডেকে নেব ফোন করে। তখন এই দিদির বাবা মা সেখান থেকে চলে আসে, কিন্তু সকালবেলায় তখন 7:30 মতো বাজে। এই দিদির মা চা করে সেই ঠাকুমাকে দিতে যায়, দরজার বাইরে দাঁড়িয়ে বারবার করে ডাকে, কিন্তু কেউ দরজা খোলে না। সেই সময় হয়তো এই যে দিদির মা সেই কাকিমা হয়তো ভাবে যে সে ঠাকুমা হয়তো ঘুমিয়ে আছে, তাই হয়তো দরজা খুলছে না, হয়তো শরীর খারাপ, হয়তো লেট করে উঠছে, ঠিক আছে। তখন সে চাটা নিয়ে কিন্তু আবার ফেরত চলে যায়। সকালবেলা তখন 10:30 মতো বাজে, তখন কিন্তু আবার একবার সেই কাকিমা গিয়েছিল ঠাকুমার কাছে, কিন্তু শত ডাকাডাকির পরেও সেই ঠাকুমা কিন্তু দরজা খোলেনি। আর তার কিন্তু এতটাই শরীর খারাপ না যে তিনি উঠে এসে দরজা খুলতে পারবেন না। শরীর অসুস্থ ঠিকই, কিন্তু আস্তে আস্তে তিনি দরজা খুলতে পারেন, বাথরুমে যেতে পারেন। এই বয়সে এসেও কিন্তু তিনি অনেকটাই শক্ত সমর্থ ছিলেন, কিন্তু ইদানিং ছেলে স্বামী সবার শোকে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন।
যখন সকালবেলা 10:30টায় কোনো দরজা খোলা হলো না, তখন কিন্তু সেই কাকিমা মানে এই দিদির মা খুব টেনশনে পড়ে যায়। তিনি এসে তার স্বামীকে জানান। তখন তার স্বামী গিয়ে আবার ডাকাডাকি করেন, ফোন করেন, কিন্তু কেউ ফোন রিসিভ করে না, আর কেউ ডাক শোনে না। এই করতে করতে প্রায় কিন্তু 12টা বেজে যায়। আর তারপর সেই যে কাকু, সেদিন কিন্তু উইকডেসই ছিল, কাকুর কিন্তু অফিস ছিল, কিন্তু কাকু সেদিন অফিস থেকে ছুটি নিয়েছিল, কারণ তার মনে কিন্তু অন্য একটা ভয় ঢুকে গিয়েছিল যে ওই ঠাকুমার কিছু হলো না তো। ফোন করেও পাচ্ছে না, এতবার ডাকছে, দরজা খুলছে না। তখন কিছু পাড়ার লোক মানে চেনাশোনা কাউকে বলা হলো, তারা আসলো, কিন্তু তাদের মধ্যে একজন জানালো দরজা ভাঙা ঠিক হবে না, আগে পুলিশকে জানাও, কারণ একজনের অনুমতি না নিয়ে এইভাবে কিন্তু দরজা খোলা যায় না, মানে দরজা ভাঙা যায় না। তখন পুলিশ আসলো। এইসব করতে করতে কিন্তু বেলা প্রায় 2:30টা বেজে গিয়েছিল। দরজা খোলা হলো, কিন্তু সারা ঘরে তখন মাছি বনবন করে ঘুরছে। নিচের তলায় সেই ঠাকুমা থাকতেন, তার ঘরে যাওয়া হলো, কিন্তু ঘরে গিয়ে দেখলেন ঘরে দরজা খোলা আছে, আর তিনি ঘরে খাটে, মানে অর্ধেক তার শরীর খাটের উপরে রয়েছে, এবং তার নিচে মানে কোমরের নিচটুকু মেঝেতে পড়ে রয়েছে। পুলিশ দেখলেন, কিন্তু তাকে দেখার পরে তিনি নিজেই মৃত বলে ঘোষণা করলেন, কারণ শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো বরফের মতো ঠান্ডা শক্ত হয়ে গেছে। তিনি আর নিশ্চয়ই বেঁচে নেই। তাকে নিয়ে যাওয়া হলো, আর সত্যি বলতে কি, তিনি কিন্তু স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন, কিন্তু ওই যে কেউ তেমন থাকতো না তো সেখানে, ওখানের পরিচারিকা থাকতো, তাই সবার একটু সন্দেহ হয়েছিল, সেই কারণে কিন্তু পোস্টমর্টমও করা হয়েছিল। কিন্তু সেখানে ধরা পড়ে, মানে সেখানে বলা হয় যে তিনি ঘুমের মধ্যেই স্ট্রোক করে গেছেন। সেইভাবে তখন ফোন নাম্বার জোগাড় করে ছেলেকে খবর দেওয়া হয়, মানে আমেরিকাতে। কিন্তু সেই ছেলে মানে সেই কাকু পরিষ্কারভাবেই জানিয়ে দেয় যে তারা তার মায়ের কোনো খোঁজ খবর রাখতেই চায় না। মা মরে যাক বা বেঁচে থাক, তাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মা মারা গেছে মানে তোমরাই সমস্ত কাজ সম্পন্ন করে ফেলো, আমার পক্ষে এখন যাওয়া পসিবল হবে না, আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট। এবার সত্যিকারের সেই সময় প্রেগনেন্ট ছিল কি ছিল না এটা কেউ কিন্তু বলতে পারবে না, কিন্তু সেই কথা জানানো হয়েছিল। তো তখন আর কি বা করবে। তখন এই ঠাকুমার দূর সম্পর্কের অনেক আত্মীয় আছে যারা অন্যান্য জায়গায় থাকে, অনেকে ফ্ল্যাটে থাকে, তাদের ডাকা হলো। তারা সবাই মিলে এসে কিন্তু এই ঠাকুমার দাহকার্য সম্পন্ন করা হলো। কিন্তু জানেন, এই ঠাকুমার জন্য কাজ করার কেউ ছিল না, কেউ কাজ করেনি। আসলে যেসব দূর সম্পর্কের আত্মীয়রা আছে তারা কেউ না এই দায়ভার নিতে চাইল না, কারণ নিজের খুবই কাছের আত্মীয় বলতে সেই ঠাকুমার কেউ ছিল না, কেউ না। আর যারা দূর সম্পর্কের, তারা এই কাজ করবে না, এই ঝামেলা তারা নিতে চান না। এদিকে এই যে দিদিদের বাড়ি থেকে, তারা কি বা করবে, তারা রক্তের সম্পর্কের কেউই না, তারা কিছু করতেও পারবে না। কিন্তু তবুও নির্দিষ্ট দিনে কিন্তু এই দিদির মা একটা নির্দিষ্ট জায়গায়, মানে 13 দিন বলে তো, সেই দিন একটা মাটির থালা এনে খেতে দিয়েছিল, এবং নিমন্ত্রণ করে যেরকম, যে আগের দিন নিমন্ত্রণ করতে হয় যে তুমি এসো, এরকম খেয়ে যেও, শুধু এইটুকুই করেছিল, আর কিন্তু কিচ্ছু করা হয়নি। আর তারপর থেকে ওই বাড়ি কিন্তু বন্ধই ছিল। মোটামুটি প্রায় 1.5 বছর কেটে গেছে সেই ঘটনার পর থেকে। এইবার দিদি কিন্তু আমাকে একটা কথা বলেছিল যে বোন, একটা কথা বলি, এই যে 1.5 বছর হয়ে গেছে ঠাকুমা নেই, স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ঠাকুমার, তবুও জানো ওই বাড়িটা না ওই ঠাকুমা মৃত্যুর পর থেকে একটু ভুতুড়ে মতো হয়ে গিয়েছিল। কারণ প্রত্যেক দিন না হলেও মাঝে মাঝে, বিশেষ করে অমাবস্যার দিনে, পূর্ণিমার দিনে নয়, অমাবস্যার দিনে একটা মৃদু আওয়াজ, যে কেউ কাঁদছে, খুব কষ্ট নিয়ে কাঁদছে, প্রচন্ড কষ্ট তার, ওই ঘরের থেকে পাওয়া যেত। কিন্তু যখন তাদের কানে, মানে দিদির এবং তার মা বাবার, তার বাবার কানে খুব একটা যায়নি, কিন্তু তার মায়ের কানে গেছে এবং তার কানে গেছে, বা দিদির কানে গেছে। যখন আওয়াজটা খুব লাগতো, যখন তারা কানটাকে মানে শোনার চেষ্টা করতো আর কি, যে দেখি তো কতটা আওয়াজ হচ্ছে, আসলে কোথা থেকে আসছে, যখন এইভাবে খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করত, তখন কিন্তু সে আওয়াজটা আর পেত না। আবার মাঝে মাঝে, মানে সে অমাবস্যার রাতেই আবার আওয়াজ হতো, কিন্তু যখন আবার শোনার চেষ্টা করতো তখন কিন্তু আবার আওয়াজ আসতো না। এরকম কিন্তু ওই 1.5 বছর ধরে অমাবস্যার দিন আসলেই
এরকম কাদার আওয়াজ পাওয়া গেছে। আর একটা দিন একটা ঘটনা ঘটেছিল, যেহেতু যেখানে দিদির বাড়ি না, তার সামনে রাস্তা, মানে গলির রাস্তা আর কি, আর তার পাশেই ওই ঠাকুমার বাড়ি, এবং সেই বাড়ির সামনে দিয়েই কিন্তু তার সমস্ত জায়গায় যেতে হয়। তো একদিন সেই দিদি টিউশন পড়ার জন্য সন্ধ্যার দিকে কোথাও গিয়েছিল। বাড়ি আসতে আসতে সে দিদি না খুব রাত হয়ে গেছে, মোটামুটি 9:30 মতো বাজে, কিন্তু সেই রাস্তায় তখন কেউ ছিল না। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই দিদি ছাতা মাথায় দিয়ে কিন্তু আস্তে আস্তে আসছিল। কিন্তু সেই দিন দিদি সেই বাড়ির ভিতর থেকে দুটো চোখ দেখতে পেয়েছিল, দুটো আলো। বাইরের জানলা কিন্তু বন্ধ ছিল, তবুও মানে মনে হলো যে কোনো ফাঁক ফোকর থেকে দুটো চোখ যেন তার দিকে তাকিয়ে রয়েছে। যেমন ওই দেখেন না রাত্রেবেলা জোনাকি যেরকম আর কি আলো দেয়, ঠিক তেমনি। সেদিন কিন্তু কোনো অমাবস্যা ছিল না। দিদি জাস্ট একবারই দেখেছিল। দিদি বলছে যে আমি ভুলও হতে পারি, হয়তো কোনো জোনাকি ছিল, হয়তো কোনো পোকা ছিল যার ওরকম আলো ছিল, কিন্তু আসলে দিদি বলছে যে আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেখান থেকে দ্রুত আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। মাত্র তো একটুখানিকের ডিস্টেন্স, কিন্তু ওইটুকু যেতে যে আমার কত সময় লেগেছিল, আমার না শরীরটা খুব ভার হয়ে গিয়েছিল। আমি তারপরে পৌঁছেছিলাম বাড়িতে। আমি কিন্তু আমার মাকে, এবার দিদি তার মাকে সমস্ত কিছু জানিয়েছিল। আর তার মা একটা কাজ করেছিল, যে বলছে কিচ্ছু খাবি না, এখানে চুপটি করে বস। তখন তার মা কিন্তু একটি লোহা, মানে পেরেকের মতো একটি লোহাকে গরম করেছিল, তারপর একটা গ্লাসের মধ্যে সেই লোহাটা ডুবিয়ে সেই জলটা দিদিকে খেতে দিয়েছিল, আর বলেছিল রাত্রেবেলায় একা একা ওখান থেকে আর আসবি না, এই বাড়ির সামনে থেকে আর আসবি না। যদি রাত হয়ে যায় বাবাকে ফোন করবি বা আমাকে ফোন করবি, আমি গিয়ে নিয়ে আসবো, কিন্তু কখনো এরকম একা একা আসবি না। দিদির মাও কিন্তু বুঝে গিয়েছিল যে ওই ঠাকুমার আত্মা মুক্তি পায়নি, কারণ তার মুক্তি কেউ করেইনি। কি করে মুক্তি পাবে তার আত্মা? তারপরও কিন্তু মাঝে মাঝে ওরকম কাদার আওয়াজ আসতো, আর তেমন কিন্তু কিছু না, মানে ভয়ের যে কোনো বিষয় সেরকম কিন্তু কিছু না। এইভাবে দেখতে দেখতে 1.5 বছর কেটে গেল। আর 1.5 বছর পরে একদিন সেই কাকু তার ওয়াইফকে নিয়ে কিন্তু এই দেশে ফিরে এসেছিল, শ্যামনগরে এসেছিল। এই 1.5 বছরের মধ্যে কিন্তু কখনো সেই কাকু এই বাড়ির খোঁজ কিছুই নেয়নি। তারপরে হয়তো কোনোভাবে সেখানে থাকতেই প্রমোটারের সাথে কথাবার্তা হয়ে গিয়েছিল, আর বাড়ি জায়গা সমস্ত কিছু বিক্রি করার জন্য সেই কাকু তার ওয়াইফকে নিয়ে এখানে এসেছিল। কিন্তু সঙ্গে কোনো শিশুকে এই দিদিরা দেখতে কিন্তু পায়নি। সে হতেও পারে হয়তো বাচ্চা হয়েছে বা কোথায় কি আছে, এই সম্পর্কে দিদিরা কিছুই জানে না। ওরা দেখতে পেয়েছিল যে ওই বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, এবং গাড়ি থেকে নেমেছে সেই কাকু, এবং পাশে যে আছে সে হচ্ছে সেই কাকুর ওয়াইফ। সেই বাড়ির চাবি ছিল কিন্তু থানায়। তারা থানায় যায়, আর যেহেতু মা মারা গেছে আর মায়ের সব সম্পত্তি মায়ের অবর্তমানে তারাই পাবে, মানে তার ছেলেই পাবে। তো সেইভাবে যখন থানায় গিয়েছিল, তখন থানা থেকে কিন্তু 2-1টা কথা বলেছিল, কিন্তু তেমন কোনো খারাপ কথা তাকে বলা হয়নি, কারণ সেরকম কোনো কিছু শুনতে পায়নি দিদিরা। হয়তো টাকার কোনো ব্যাপারও থাকতে পারে। যাই হোক, দিদিরা দেখতে পেয়েছিল সেই দিনই দুপুরের পরে সেই বাড়ির চাবি দিয়ে তালা খুলেছিল সেই কাকু এবং কাকিমা। তারপর তারা ভিতরে কি করেছিল না করেনি সেই সময় তারা কিছুই জানতে পারেনি, কিন্তু যেটা তারা পরবর্তীকালে জানতে পেরেছিল সেই হিসাবে আমি সেই প্রথম দিন থেকে ঘটনাটা বলে যাচ্ছি। যখন তারা প্রথম সেই বাড়িতে প্রবেশ করেছিল, যেহেতু 1.5 বছর সেই বাড়ি একেবারে বন্ধ ছিল, তাই বুঝতেই পারছেন যে সেই বাড়ির পরিস্থিতি কি হয়ে গিয়েছিল। প্রথমত পুরনো বাড়ি, তাই আবার এতদিন বন্ধ, চারিদিকে একেবারে ধুলো পড়ে একাকার হয়ে গিয়েছিল। মাকড়সার জাল সমস্ত জায়গায় বিস্তার করে ফেলেছিল। চারিদিকে ইঁদুর, মানে যেরকম আর কি একটা বাড়ি অনেকদিন বন্ধ থাকলে হয় সেরকমই ছিল। তাদের কিন্তু এই কলকাতা শহরে তেমন কোনো থাকার জায়গা কোথাও ছিল না, তাই তারা সেই দিনই লোক জোগাড় করে বিকেলবেলায় সেই লোককে, মানে মহিলাই তাকে ডাকে। একজন আসেনি, দুজনকে ডাকা হয়েছিল। সেই সব কিন্তু সবই জানতে পেরেছিল দিদিরা। আর সেই দুজন মহিলা এসে কিন্তু সেই ঘর দৌড় রাত পর্যন্ত থেকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল। সেই দোতলায় কাকু যে রুমে থাকতো সেই রুমও কিন্তু পরিষ্কার করা হলো।
কিন্তু পরিষ্কার করা হলো না সেই ঠাকুমার রুমটা। কারণ সেই বাড়িতে আসার পরে সেই কাকু কিন্তু একটি বারের জন্য ঠাকুমার ঘরে প্রবেশ করেনি। যখন ঠাকুমা মারা গিয়েছিল, যখন ডেড বডি বের করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কিন্তু পুলিশ পরবর্তীকালে আর কি সেই রুমটা লক করে দিয়েছিল। লক কিন্তু আবার তালা চাবি দিয়ে করেনি, জাস্ট এমনি হাতলটা দিয়ে দিয়েছিল। কিন্তু তারপর সেই ঘর আর কেউ কিন্তু খোলেনি। আর সেই ঘরের সামনে হাতলে অনেক জং ধরে গেছে, আর সেই ঘরটা একবারও খুলে দেখেনি সেই কাকু। আর যারা এই বাড়িতে কাজ করতে এসেছিল তাদেরও বলে দিয়েছিল ওই ঘর পরিষ্কার করার কোনো দরকারই নেই। তাহলে বুঝতেই পারছেন সেই কাকুর ঠাকুমার প্রতি টান কতটা পরিমাণে ছিল। একটুও ছিল না, একটুও ভালোবাসতো না সেই কাকু তার বাবা মাকে। এতটাই স্বার্থপর ছিল সে। যাই হোক, মোটামুটি সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করতে করতে 8:30 মতো বেজে গিয়েছিল। তাদের ওইটুকু টাকা, মানে ওইটুকু কাজ অনুযায়ী যে টাকাটা তারা পাবে না, সেই টাকা দিয়ে দিয়েছিল, তারা চলে গিয়েছিল। তারপরে কাকু এবং কাকিমা রাত্রে আবার বাইরে বেরিয়েছিল। বাইরে থেকে খাওয়া দাওয়া করে রাত্রে তারা আবার সেখানে ফিরে এসেছিল। কিন্তু সেই দিন না, সেই রাতের থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করেছিল। প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা। কারণ সেই দিন রাত্রে মোটামুটি তখন 1:30 থেকে 2টো মতো বাজে। তারা দুজনেই শুনতে পেয়েছিল যে নিচের থেকে তার মায়েরই ওটা গলা, মানে মায়েরই স্বর। কিন্তু সেই স্বর যখন তার মা বেঁচে ছিল যেরকম স্বাভাবিক ছিল সেরকম নয়, স্বরটা কাঁপানো এবং খুবই ভয়ঙ্কর। তাদের উদ্দেশ্যে বলছে, লজ্জা করে না এই বাড়িতে ঢুকেছিস? বাঁচতে হলে এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু আমি সন্তান বলে রেহাই দেব না, কোনো মতেই দেব না। এরকম করে প্রায় হয়তো অনেকবারই বলেছে। আর যেহেতু তাদের অনেকটাই জার্নি হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে, এদিকে ঠিক মতো ঘুমও আসছিল না জেট ল্যাগের কারণে। চেষ্টা করছিল ঘুমোনোর, কিন্তু ঘুম আনতে পারছিল না। তাই দুজনেই কিন্তু সিনেমা দেখছিল তাদের নিজস্ব ফোনে, কানে হেডফোন লাগিয়ে। কিন্তু এই যে বারবার আওয়াজ হওয়ার জন্য তাদের কানে কিন্তু সেই আওয়াজ গেছে। আর যখন তাদের কানে সেই আওয়াজটা যায় তখন দুজনেই সেই ফোনটা বন্ধ করে আর একে অপরের দিকে তাকিয়ে পড়ে। কাকু বলে যে কিছু শুনতে পেলে? কাকিমাও বলে যে হ্যাঁ শুনতে পেলাম তো, এটা কার গলা, কে বলছে? সেই ঠাকুমার গলার স্বর না। ওই কাকিমা তেমন একটা চেনে না, তেমন একটা কথা তো কখনো তেমন বলেনি, তাই অতটা চিনতে পারেনি যে কার গলার স্বর। কিন্তু সেই সময় যখন জিজ্ঞেস করেছিল যে কে এরকম বলতে পারে, এইভাবে কে বলছে, তখন কিন্তু কাকু সেই কাকিমাকে বলেছিল, এই গলার স্বর তো মায়ের মতো মনে হচ্ছে, মায়ের গলার স্বর, এটা কি করে সম্ভব? কিন্তু কাকিমা তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কি সব বলছো তুমি? তোমার মা তো মারা গেছে প্রায় 1.5-2 বছর হতে গেল, এখন তোমার মায়ের গলার স্বর কোথা থেকে আসবে? চলো তো নিচে গিয়ে দেখি, হতেও পারে কোনো পাগল বা কেউ এখানে বাইরে থেকে ডাকছে, আমরা হয়তো ভাবছি নিচের থেকে, চলো গিয়ে দেখি। তারা নিচে যায়, কিন্তু কোথাও কিছু নেই। বাইরে দরজা খোলে, কিন্তু রাস্তাঘাটে কোথাও কিছু নেই। তবু তারা কিন্তু সেই সময় ভাবে, মানে কাকিমা কাকুকে বারবার করে বোঝায় যে এই গলার স্বরটা রাস্তায় কোনো পাগলি হবে তার গলার স্বর, এটা তোমার মায়ের গলার স্বর হতে পারে না। একজন মৃত ব্যক্তি, সে কি করে কথা বলবে, তাই না? তাকে বারংবার বোঝানো হয়, মানে কাকুকে বোঝানো হয়, কাকু বোঝে। তারপর সে আবার চারিদিকে একটু তাকিয়ে, আর যখন সে উপরে যায় তখন কিন্তু একবার তার মায়ের ঘরের দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু দেখতে পায়নি। তারপর উপরে গিয়ে কিন্তু ওরা আর সিনেমা দেখে না, ঘুমানোর চেষ্টা করে। কিন্তু সেই রাত্রে আবার থালা বাসন ছোড়ার আওয়াজ পায় তারা দুজনেই। 2-3টে থালা একসাথে খুব জোরে মেঝেতে পড়ে। মনে হয় যে হঠাৎ করে, মানে ভুলবশত পড়ে গেলে যাওয়ার, সেটা নয়, কেউ জোরে সেই থালাটাকে ছুঁড়ে মেরেছে। একটা থালা নয়, 2-3টে থালা বাসন কেউ জোরে রাগের কারণে মেঝেতে ছুঁড়ে মেরেছে। বীভৎস একটা আওয়াজ হয়েছে, আর শেষে একটা কথা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তারা খুবই ভয় পেয়ে যায়, দুজনেরই বুক ধড়ফড় করতে থাকে। নিচে নামে তারা রান্নাঘরে যায়, কিন্তু রান্নাঘরে যাওয়ার পরে দেখে যে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করা হয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, কিন্তু যে থালা বাসনগুলো রাখা ছিল সেই থালা বাসনে একেবারে শ্যাতলা পড়ে গেছে। মানে সে থালা বাসনে ভালো করে মাজলেও তাতে খাওয়া যাবে না আর কি, ওরা তো খাবেই না।
কিন্তু সে রান্নাঘরে নিচে 3 থেকে 4টে থালা বাসন পড়েছিল, এবং সেটা এক জায়গায় নয়, সত্যি কেউ ছুঁড়ে মেরেছে সেইভাবে বিভিন্ন জায়গায় সে থালা বাসনগুলো ছড়িয়ে ছিটিয়েছিল। অবাক হয়ে গিয়েছিল কিন্তু সেই কাকিমা একটু ভাবছিল যে কি হচ্ছে এইসব। কাকিমা কিন্তু খুবই মডার্ন মেয়ে, তখন খুবই মডার্ন, এখনো মডার্ন, তখন হয়তো আরো বেশি মডার্ন ছিল। তো কাকিমা তখন ভাবছে যে কি হচ্ছে, কিন্তু কাকুর মনে কিন্তু ভয় ধরে গেছে। কাকু তখন কিন্তু সত্যি বলতে একটু ভয় পাচ্ছে যে তেমন কোনো খারাপ কিছু ঘটছে না তো এই বাড়িতে। সে কখনো এইসব ভূত প্রেত আত্মা বিশ্বাস করে না, কিন্তু সে বিশ্বাস করতে এখন বাধ্য হচ্ছে। তার এই কারণে ভয় লাগছে, প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। তার স্ত্রীকে সে বোঝাতে পারছে না, কারণ তার স্ত্রী এতটাই মডার্ন, মানে কুসংস্কারের ধার সে ধারে না, কখনো সে এইসব মানেই না, বোঝেই না। অতএব তার কাছে এইসব বলে, ভয়ের কথা বলে হাসির পাত্র হওয়ার তার কোনো ইচ্ছা ছিল না। তাই সে কিছু বলেনি। কিন্তু কাকিমা তখন বলল, আরে বাবা, হতে পারে কোনো বিড়াল ঢুকেছে, ঢুকে হয়তো ফেলে দিয়ে গেছে, আবার কোথাও দিয়ে চলে গেছে। বিড়াল ফাঁক ফোকর থেকে একটু জায়গা পেলেই ঢুকতেই পারে, ও সব নিয়ে ভেবো না। কিন্তু তখন কাকু একটাই প্রশ্ন করেছিল, মানে একটা কথাই বলেছিল যে আচ্ছা, এত বছর হয়ে গেল, 1.5-2 বছর হয়ে গেল, কখনো কি থালা বাসন পড়েনি? আর আজকে রাত্রে থালা বাসন পড়তে হলো? আর থালা বাসন যদি পড়তো আগে, নিশ্চয়ই আমরা এসে দেখতাম। কই, থালা বাসন তো পড়ার চিহ্ন কোথাও ছিল না। সমস্ত জায়গায় ধুলো ছিল, সমস্ত জায়গায় নোংরা ছিল, কিন্তু থালা বাসন তো কোথাও পড়েছিল না, তাই না? তবুও কাকিমা ক্যাজুয়ালি নিল, কাকুকেও ক্যাজুয়ালি নিতে বলল, তারা আবার উপরে চলে গেল। কিন্তু সেই রাত্রে আবার দুজনে কাদার আওয়াজ পেল, যে কেউ কাঁদছে, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এবং সেই কাদার আওয়াজটা নিচের ঘর থেকেই আসছে। এইবার কিন্তু রাগ লাগতে লাগলো সে কাকিমার। কাকু তখন উঠে বসেছে, তার চোখে মুখে কিন্তু একটা ভয়ার্ত দৃষ্টি। সে তাকিয়ে রয়েছে কাকিমার দিকে, যে একবার যদি কাকিমা বিশ্বাস করে, একবার যদি কাকিমা নিজে থেকে বলে যে আমিও ভয় পাচ্ছি, তাহলে কাকিমাকে তার নিজের ভয়ের কথা সমস্ত কিছুই বলে দেবে। কিন্তু কাকিমা বিরক্তি প্রকাশ করছে, তার রাগ হচ্ছে যে এতটা ক্লান্ত সে, কিন্তু সে ঠিকমতো ঘুমোতে পারছে না কেন? সেই কারণে যে এখানে থাকার থেকে একটা হোটেল ভাড়া করে থাকাও ভালো। আরেকটা কথা বলি, এই কাকিমার কিন্তু এই বাপের বাড়ি কলকাতা শহরেই, কিন্তু তার দাদা আছে, দাদা ব্যাঙ্গালোরে চাকরি করে, সেখানে তাদের ফ্ল্যাট আছে 3 BHK, আর এই কাকিমার বাবা মা কিন্তু সেই ব্যাঙ্গালোরেই থাকে। অতএব সেখানে তারা যায়নি, গিয়ে ওখানে থাকতেই পারতো, কিন্তু যেহেতু তাদের মোটিভটা আলাদা ছিল যে পরের দিন সকালবেলা প্রমোটার আসবে, কথাবার্তা হবে, তাই ডিস্টেন্সটা অনেকটা রয়েছে, মানে এই শ্যামনগর থেকে অনেকটা ডিস্টেন্স, তো সেখান থেকে আসা যাওয়াটা সমস্যা, তো সেই কারণে তারা এখানেই এসেছে। সে তার বাপের বাড়িতে যাবে না, তার ইচ্ছা আছে সমস্ত কিছু সেটেল হয়ে গেলে কাকুকে নিয়ে সে ব্যাঙ্গালোরে তার দাদার বাড়িতে যাবে, সেখানে কিছুদিন থেকে তারপর আবার ব্যাক করে যাবে। সেই রাত্রে কিন্তু মোটামুটি ওদের আর ঘুম হয়নি, কারণ সেই রাত্রে কেউ কাঁদছে এটা শোনার পরেও কিন্তু ওরা না নিচে নামেনি। কারণ কাকিমার বিরক্তি প্রকাশ দেখে কাকু কিন্তু আর কিছু বলার সাহস পায়নি, কারণ কাকু কাকিমাকে প্রচন্ড পরিমাণে ভয় পায়। সে যা বলে তার সমস্ত কথা সে অক্ষরে অক্ষরে পালন করে। তাই সে একটু ঘুমানোর চেষ্টা করলো, আর যেহেতু ঘুমও ঠিক মতো আসছে না, ক্লান্ত বলে কিন্তু ঘুমোতে পারছে, এই ক্লান্তর জন্য, কিন্তু মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে। তারপরে যখন একটু ঘুম আসছে তখন এরকম আওয়াজ হচ্ছে। আসলে জেট ল্যাগও তো রয়েছে, ঠিক মতো তো আর টানা ঘুমোতে পারছে না, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, আবার ঘুমানোর চেষ্টা করছে। এরকম সারা রাত ধরে সমস্যা কিন্তু ওদের সাথে হয়েই চলেছে। তাই ঠিক মতো ওদের কিন্তু ঘুম হলো না। পরের দিন সকাল সকাল উঠে সে কাকিমা কিন্তু ঘরে চা বানিয়েছিল। তারপর 8:30টার দিকেই কিন্তু সেই প্রমোটার সেই বাড়িতে প্রবেশ করেছিল, আর সেই বাড়িতে বসেই কিন্তু নিচের তলায় বসেই কিন্তু এই বাড়ির সম্পর্কে, বাড়ি কিভাবে ভাঙা হবে, কত টাকা কি দেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু বলা হয়েছিল। তারপর প্রমোটার চলে যায়, ওরাও খুব খুশি, ভালো টাকা পাবে, এখানে ফ্ল্যাট থাকবে, এই কলকাতা শহরে আসলে তেমন কোনো সমস্যার হবে না, মানে খুবই একটা ভালো প্রস্তাব তারা পেয়েছে। আর যখন প্রস্তাব দিয়ে গিয়েছিল তখন কিন্তু একটা কাগজও দিয়ে গিয়েছিল, কারণ সেই সময় সমস্ত কিছু ফাইনালের মতো কিন্তু হয়ে গিয়েছিল। তাই একটা কাগজে একটা লিখিত পড়িত ব্যাপার হয়েও গিয়েছিল, মোটামুটি একেবারে ফাইনাল সমস্ত কিছু হয়ে যায়নি, কিন্তু একটা কাগজ মতো দিয়েছে। আর সেই কাগজ কিন্তু নিচের তলায় একটা টেবিল ছিল, সেই টেবিলে একটা বোতল দিয়ে মানে ওরা চাপা দিয়ে রেখেছিল। তারপর সকালে রান্নাবান্না ওরা কিছু করবে না, বাইরে খাওয়া দাওয়া করবে, ওরা কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়েছিল।
আর ওদের নিমন্ত্রণও ছিল যে সকালে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে ওরা আবার এখানে আসবে, আসার পরে স্নান করে ওদের দূর সম্পর্কের যে আত্মীয়রা আছে যারা আর কি দাহ কার্য সম্পন্ন করার জন্য এসেছিল ঠিকই, কিন্তু মুক্তির মানে ঠাকুমার মুক্তির জন্য, রক্তের সম্পর্ক হওয়ার পরেও মুক্তির জন্য কিছু করেনি, তারা কিন্তু নিমন্ত্রণ করেছিল এই কাকু এবং কাকিমাকে। যে বিদেশ থেকে এসেছে, আমেরিকাতে থাকে, ওরা এসেছে, নিমন্ত্রণ না করলে হয়? তো দুপুরে নিমন্ত্রণ আছে। ওরা কিন্তু সকালে বেরিয়েছিল, বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করেছে, একটু মানে ঘুরে টুরে আবার চলে এসেছে। কিন্তু যখন এসেছিল তখন দেখলো যে কাগজটা, সেই কাগজটা আর নেই সেখানে। হয়তো কাগজটা খেয়ালও করতো না, তো স্নান করতে চলে যেত, কিন্তু যখনই তারা ঘরে ঢুকলো তখনই দেখতে পেল যেখানে কাগজটা ছিল তার নিচেই ছাইয়ের মতো কিছু একটা আছে, যে কিছু পোড়া, মানে কিছু পুড়েছে, কাগজ পুড়েছে, পোড়ার পর যে ছাই হয় না, সেই ছাইয়ের মতো কিছু রয়েছে। আর তখনই কাগজটাকে খুঁজতে থাকে, কাগজটাকে তন্ন করে খোঁজার পরেও কোথাও পায় না। কাকিমাকে বলে, তুমি কোথাও রেখেছো কি? বলছে না, এখানে তো তুমি রাখলে, আর তারপর তো আমরা বেরিয়ে গেলাম। তখন কাকু ভাবে তাহলে এই কাগজটাই সেই কাগজ, মানে এই ছাইটাই সেই কাগজের ছাই। এটা কি করে সম্ভব হলো? কাগজটা পুড়লো কি করে? কিছুই বুঝতে পারছে না কাকিমা। কিন্তু কাকুর মনে তো এই বাড়িতে আসার প্রথম থেকেই মনের মধ্যে একটা ভয় জন্মে গিয়েছিল। আর ভয়টা কাকু পরবর্তীকালে বলেছিল যে সত্যি বলতে সে ভয় পাচ্ছিল তার মায়ের তো ঠিকভাবে কোনো কাজকর্ম হয়নি, তার মা কি সত্যি মুক্তি পায়নি, তার মা কি এই বাড়িতেই আছে? কিন্তু সে কাউকে এই কথা বলতে পারছিল না। তারপর তারা স্নান করে কিন্তু বেরিয়ে গিয়েছিল। প্রমোটারকে ফোনও করে ফেলেছিল যে কাগজটা কোনোভাবে একটু পুড়ে গেছে, কিছু সমস্যা হয়েছে, আবার কি দিতে পারবেন? তখন উনি বলছে, কেন নয়, এটা তো ফাইনাল কিছু নয়, আর ফাইনাল হলেও আমি আবার করে দিতাম, অসুবিধার কিছু ছিল না। তারপর তারা চলে গেল সেই আত্মীয়ের বাড়িতে। ফিরতে ফিরতে কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। কিন্তু জানেন, সন্ধ্যার পরে যখন তারা আবার যখন এসেছিল, যখন দরজা খুলল, তখন কিন্তু সেই ঘরের মধ্যে সমস্ত জায়গায় একেবারে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। রান্নাঘরে বাসনপত্র সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়েছিল। বারান্দাতে যা সব জিনিসপত্র ছিল, এমনকি যদি কোনো কাচের জিনিস থাকে সেগুলো ভেঙে চুরে চারিদিকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বাড়িতে। আতকে উঠেছিল সেই কাকিমা। কাকুও সেই প্রথম ভয়ের কারণে চিৎকার করে উঠেছিল, যেটা কি করে সম্ভব, কি করে। কিন্তু কাকু তখন কাকিমাকে কিছু না জানিয়ে সেইখানে কাকিমাকে দাঁড় করিয়ে রেখে নিজে সেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাশের বাড়ি, মানে যেটা কি দিদির বাড়ি, সেই বাড়িতে কলিং বেল বাজিয়েছিল। আর তারপর সেই বাড়ি থেকে এই দিদির বাবা মা, দিদিও বেরিয়ে এসেছিল। তখন সে কাকু তাদের জানিয়েছিল যে বাড়িতে এরকম সিচুয়েশন হচ্ছে, এরকম কি করে ঘটলো কিছুই বুঝতে পারছি না। দিদির বাবা তখন জানালেন যে এটা কি করে হতে পারে, কেউ তো বাড়িতে প্রবেশ করে না, আর যদি কোনো মানে বিড়াল বা কিছু করে সে এতটা পরিমাণে তো ক্ষতি করতে পারবে না। কিন্তু দিদি, মানে এই দিদি আর তার মা কিন্তু একে অপরের দিকে তাকাচ্ছিল। আর তারা তখন বুঝতে পারছিল, তাদের যে চোখাচোখি হচ্ছিল, যে মানে যেভাবে তাকাচ্ছিল, ওরা একে অপরকে বলছিল, মানে দিদি এবং দিদির মা বলছিল মানে মনে মনেই যে ওই বাড়িতে ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। তাহলে ওরা যে আওয়াজ পায়, আর সেদিন যে দিদি দেখতে পেয়েছিল বৃষ্টির মধ্যে দুটো চোখ, তাহলে সেগুলো কিছুই মিথ্যে ছিল না। ওই বাড়িতে ঠাকুমা এখনো রয়েছে, ঠাকুমার আত্মা ওই বাড়ি থেকে যায়নি এখনো। কি করে যাবে? তার কোনো কাজই তো সম্পন্ন হয়নি। আর সব থেকে বড় কথা, সেই বাড়ির প্রতি তার এতটা পরিমাণে টান রয়েছে, এত ভালোবাসা রয়েছে যে সমস্ত স্মৃতি ছিন্ন করে সে ওই বাড়ি থেকে চলে যেতে পারেনি। তার আত্মা সেই বাড়িতে তখনও ছিল, অপেক্ষা করছিল কি তার ছেলে বৌমার যে কবে আসবে। আচ্ছা, যদি তার ছেলে বৌমা এসে বা ছেলে এসে চোখের জল ফেলতো বা মায়ের ঘরে একটু ঢুকতো বা দুঃখ প্রকাশ করতো, তাহলে কি এরকম কোনো ঘটনা ঘটতো? হয়তো না। তো যাই হোক, সেই সময় কিন্তু দিদি, তার বাবা মা তিনজনই সেই বাড়িতে এসেছিল। আর কাকিমাও তখন বাইরে বেরিয়ে এসেছিল, এইদিকে আর আসেনি, দিদির বাড়ির সামনে আর আসেনি, কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখছিল যে ওই বাড়িতে ঢুকলো। সেও তো একেবারে শকড হয়ে গেছে। তো ঘরের মধ্যে তারা প্রবেশ করার পরে দেখলো যে এই সিচুয়েশন রয়েছে। তখন দিদির বাবা বলে যে সবই তো দেখতে পেলাম, এখন কি বলবো বলো তো, কেউ তো বাড়িতে প্রবেশ করতে পারবে না। এবার ধরেই নাও যে কোনো বিড়াল এসেছিল, এরকম কিছু করেছে, এর থেকে বা কি বেশি বলতে পারো। কিন্তু তখন দিদি এবং কাকিমা কিন্তু একেবারে চুপ ছিল। কাকিমা মানে দিদির মা আর কি, একেবারে চুপ ছিল, তারা কিছুই বলেনি।
তারা তিনজনে সেখান থেকে বেরিয়ে এসেছিল। কাকিমা যেটুকু পরিষ্কার করতে পারে সে তো করতে চায় না, মডার্ন মেয়ে বলে কথা, তবু যেটুকু পেরেছে করে উপরে ঘরে গেছে। যাওয়ার পরে কাকিমা তখন বলে উঠলো কাকুকে যে আমি এই বাড়িতে আর থাকবো না, আমার বাপের বাড়ির ওখানে আর যাব না, আর গেলেও কি করে বা ঢুকবো, চাবি তো সমস্ত কিছু রয়েছে বাবা মার কাছে, এখানের হোটেল দেখো আশেপাশে, এখানেই থাকবো। বলছে ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা ওখানেই চলে যাব। এবার কাকুও তো আসলে ভয় পেয়ে গেছে, কাকুও কিন্তু চায় যে এই বাড়ি থেকে সে চলে যাবে, সে ওখানে থাকতে পারছে না, তার ভয় লাগছে প্রচন্ড পরিমাণে। রাত্রে ওরা আর কিছু খাওয়া দাওয়া করেনি, অনেকক্ষণ বসে তারা গল্প করেছে, প্রমোটারের সাথে কথা বলেছে। মানে গল্প কিন্তু অন্য কোনো গল্প নয়, গল্প শুধুমাত্র হচ্ছে যে এখানে মানে কিভাবে ফ্ল্যাট হবে, কি বৃত্তান্ত, কত টাকা কি পাবে, সে টাকাতে তারা কি করবে, এবং কিছু কিছু ছোটবেলার কথাও বলছে, হাস্যকর অনেক কথা, সে ছোটবেলা কিরকম কি করতো সেরকম অনেক কথা বলছে, আবার একটু ফোন ঘাঁটছে। সেই করে করে তারা শোয়ার চেষ্টা করছে যে ঘুমোবে, কিন্তু কারোরই তেমন ঘুম আসছে না। আর সত্যি বলতে কালকেও তেমন ঘুম আসছিল না, কিন্তু যেহেতু ঘুমানোর চেষ্টা করতে হবে, কারণ আজকে দিনের বেলাতেও অনেক ঘুম পাওয়া সত্ত্বেও তারা কিন্তু ঘুমোতে পারেনি, কারণ আত্মীয়ের বাড়ি ছিল, বিশ্রাম নিয়েছিল, একটু ঘুমিয়েছিল অল্প, কিন্তু আবার তাদের উঠে যেতে হয়েছিল, কারণ অনেক আত্মীয় স্বজন এসেছিল, কথাবার্তা বলা হচ্ছিল। তো সেইভাবে ওরা চেষ্টা করছে, তখনও ঘুম পুরোপুরি এসে পারেনি। আর সেই সময় কিন্তু তারা দুজনেই, তখন কিন্তু বেশি রাত না, মোটামুটি তখন কটা বাজে বললাম, 10টা সাড়ে 10টা মতো হবে, দুজনেই কিন্তু আওয়াজ পেয়েছিল যে সিঁড়ি দিয়ে কেউ একজন উপরে উঠে আসছে। কারণ সিঁড়ির একটু পাশেই সেই দাদার ঘর ছিল, আর সেই ঘরে কিন্তু মানে সেই ঘরের দরজা কিন্তু খোলা ছিল। তারা কিন্তু বুঝতে পারছিল সে সিঁড়ি দিকে উঠে আসছে, আর সে সাধারণভাবে উঠে আসছে না, সে কাঁদছে। তখন কাকিমা আবার বলছে যে আচ্ছা, কে আসছে বলো তো, কি হচ্ছে এই বাড়িতে, তুমি আওয়াজ পাচ্ছ, কেউ কাঁদছে মনে হচ্ছে। এবং যত তারা কথা বলার চেষ্টা করছে ততই যেন সেই আওয়াজটা আরো কাছে আসছে, আরো বেশি করে হচ্ছে। কাকুর মুখ দেখার মতো ছিল, সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে এই দরজার সামনে আসলো। কিন্তু যখন তাদের মনে হচ্ছিল দরজার সামনে কেউ কাঁদছে, কাদার আওয়াজ, পুরো আওয়াজটা সামনে চলে এসেছে, তখন কিন্তু তারা কাউকে দেখতে পায়নি, কোথাও কেউ ছিল না, শুধুমাত্র আওয়াজ শুনতে পেয়েছিল তারা। আওয়াজ শুনেই যাচ্ছিল, লাইটটা অফ করা ছিল, কিন্তু যখন লাইটটা তারা অন করলো তখন কিন্তু সে আওয়াজটা নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। আর এই প্রথম কাকিমা ভয় পেল, আর যখন সে ভয় পেল তখন বীভৎসভাবে ভয় পেল, কাকুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, আর বলল এক্ষুনি এখান থেকে চলো। মানে এতটাই পরিমাণে ভয় পেয়ে গেছে, সে ভয়ের কারণে কাঁপছে, তার শরীর অসুস্থ হয়ে পড়ছে, এতটাই পরিমাণে সে ভয় পেয়ে গেছে। কাকুও ভয় পেয়ে গেছে। কাকিমাকে সেখান থেকে নিয়ে দুটো মাত্র ফোন নিয়ে, কোনো ব্যাগ না নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। আর বাইরে বেরিয়ে আসার পরে দেখলো যে পাশের বাড়ির দিদির, মানে ওই দিদিদের বাড়িতে আলো জ্বলছে। তখন কটা মতো বাজে, ওই 10:30 বা তার একটু বেশি বাজে। আবার কলিং বেল বাজলো, তখন দিদিরা দরজা খুললো, তখন কাকু এবং কাকিমা ঘরের মধ্যে প্রবেশ করলো আর সমস্ত কথা তাদের খুলে বলল। আর তখন কিন্তু কাকিমা একটু রাগ দেখিয়েছিল, কাকিমা মানে দিদির মা, মানে বলে উঠেছিল যে তুমি যা অন্যায় করেছো সেই অন্যায়ের ক্ষমা হয় না। আর সত্যি বলতে আমি এবং আমার মেয়ে দুজনেই শুনতে পেয়েছিলাম, এর আগেও বহুবার শুনেছি, এবং আমার মেয়ে সচক্ষে একটা জিনিসও দেখেছে। তখন সেটা বললো আর কি, যেটা দেখেছিল সেই দিন রাত্রে, যে সত্যি ওই বাড়িতে কিছু একটা আছে, এবং আমরা বিশ্বাস করি যে তোমার মায়ের আত্মা সেই বাড়িতে আছে, এখনো মুক্তি পায়নি। তুমি একবারও এসে চোখের জল ফেলেছ? তুমি তো বললে একবারও মায়ের ঘরে ঢোকোনি, এরকম নিষ্ঠুর তুমি কি করে হয়ে গেলে? তোমার মায়ের 2 সন্তান ছিল, তোমার যে বোন সে মারা গেল, তোমাকে আঁকড়ে ধরে তোমার মা বেঁচে ছিল, তোমাকে মানুষ করেছে, আর তারপর তুমি এতটা নিষ্ঠুর হয়ে গেলে, বাবা মাকে আর দেখলে না, মাকে আর ভালোবাসলে না, এরকম কি করে হয়ে গেলে তুমি? তখন কাকু প্রথম হাউ হাউ করে কাঁদছে, মায়ের জন্য কাঁদছে, ক্ষমা চাইছে ওদের সামনে। কাকিমা বলছে আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, বাড়িতে যাও, মায়ের দরজাটা খোলো, খুলে ক্ষমা চাও, আর দেখো কিছু করতে পারো কিনা। যদি আমাকে বলো তাহলে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করব, যে কোনো পুরোহিত মশাই বা এরকম যারা অনেক কিছু বোঝেন তারা, মানে তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলে যে এরকম কিছু করা যাবে কিনা এখন। কিন্তু কাকিমা সেই বাড়িতে আর ফিরতে চায় না। কাকিমা এতটাই পরিমাণে কাঁদছে, এতটাই পরিমাণে ভয়ে পেয়ে গেছে যে এই দিদির মা কিন্তু তাকে বলতে বাধ্য হয়েছে, তাহলে একটা কাজ করো, তুমি আমার মেয়ের কাছে শুয়ে পড়ো,
আর যদি তুমি মানে ওই কাকু আর কি, তাকে বলছে তুমি যদি থাকতে চাও তুমিও থাকতে পারো, কিন্তু দেখো এখন কি করবে। কিন্তু তখন কাকু বলে উঠেছিল, না আমি এখানে থাকবো না, ও রয়েছে এখানে, থাক, ওকে রাখো, আমি বাড়িতে ফিরে যাই, দেখি কিছু করা যায় কি না, অনেক তো অন্যায় করলাম, সবে বুঝতে পারলাম, দেখি কিছু করা যায় কি না। কাকিমা বারবার করে বারণ করছিল কাকুকে যেতে, কিন্তু কাকু আর শুনলো না কোনো কথা। কাকু কিন্তু আবার মানে সেই বাড়িতে ব্যাক করেছিল। আর সেই প্রথম সে তার মায়ের ঘরে দরজা খুলেছিল। কিন্তু জানেন, যখন সে তার মায়ের ঘরে দরজা খুলেছিল তখন কাকু পুরো স্পষ্ট শুনতে পেয়েছিল সেই ঘরের থেকে কোনো দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো, ভয়ঙ্কর ভাবে কোনো দীর্ঘশ্বাস। আর সেই দীর্ঘশ্বাস সমস্ত শরীর বেয়ে চলে গেল সেই কাকুর। সে হাউ হাউ করে কাঁদছে, প্রচন্ড পরিমাণে কাঁদছে, এবং সেই কাদার আওয়াজ দিদিরা সেই বাড়ি থেকে পর্যন্ত শুনতে পারছিল। তারপর কাকু কতটা পরিমাণে ক্ষমা চেয়েছে, কি বলেছে সেগুলো তো আর পরবর্তীকালে বলেনি। সে সারাটা রাত তার মায়ের ওখানে ছিল, ঠিকমতো ঘুম হয়তো আসেনি, তবু যেটুকু এসেছে বা কি করেছে সেই জানে। কিন্তু এইটুকু সকালে উঠে বলেছিল যে সারা রাত সে তার মায়ের ঘরেই শুয়েছিল আর কি। যখন সকাল হলো তখন তাকে ডাকতে আসলো তার স্ত্রী, সেই বাড়ির দিদি, তার মা বাবা, মানে ভয় পাচ্ছিল তো। কাকিমা বারবার করে বলছিল যে অনেক সকাল তো হয়ে গেল, একটু দেখুন না গিয়ে যে ঠিক আছে কিনা, ফোন করছি ফোন তুলছে না, ভয় লাগছে খুব। আর এই যে ফোন করছি ফোন তুলছে না বলছি, কথাটা শুনে কিন্তু সত্যি বলতে এই দিদির মানে যে ঘটনাটা পাঠিয়েছে তার বাবা মা খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ 1.5 বছর আগেও তো এরকম কোনো ঘটনা ঘটেছিল। তখন তারা দৌড়ে যায়, কিন্তু ডাকার পরে দরজা সে খোলে। চোখ মুখ তার ফুলে গেছে, বোঝা যাচ্ছে সে খুব কেঁদেছে। আর তারপর সে বলে, আমি মায়ের কাজের ব্যবস্থা মানে করতে চাই, তোমরা কথা বলো। তখন এই কাকিমারা কথা বলে, কাউকে জোগাড় করে। তখন তিনি বলেন যে হ্যাঁ, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে, কিন্তু বড় যজ্ঞ করতে হবে। এদিকে প্রমোটার ফোন করেই যাচ্ছে, কিন্তু এই দাদা তখন বলেই দিল যে আমি এই বাড়ি বিক্রি করব না। তখন তিনি ধমক দিলেন, ধমক তো দেবেনি। তখন দাদা বললেন যে আমাকে ভয় দেখাবেন না, কোনো আইনি মতে কিন্তু কিছু হয়নি, আর আপনি বললেন অফিসিয়ালি কিন্তু কোনো কিছু সই করা ছিল না, আর যেটা ছিল এটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, আর আমাকে নতুন করে কিছু দিতে হবে না, আমি এই বাড়ি বিক্রি করব না। তারপর নির্দিষ্ট দিনে কিন্তু সেই বাড়িতে যজ্ঞ হয়েছিল। বেশি দিন না, মানে 2-3 দিন পরেই সেই বাড়িতে যজ্ঞ হয়েছিল। আর এই 2-3 দিন কিন্তু সেই কাকু তার মায়ের ঘরেই ছিল, কাকিমা কিন্তু ছিল দিদিদের বাড়িতে। সে ভয়ের কারণে সেই বাড়ি আর প্রবেশ পর্যন্ত করেনি, আর সত্যি বলতে সে ক্ষমাও চায়নি। কিন্তু জানেন, কাকুর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখতে পেয়েছিল এই দিদি, মানে দিদি, তার বাবা মা সবাই দেখতে পেয়েছিল যে অন্যরকম হয়ে গেছে। কিন্তু তিনি কিছু অনুভব করেছিলেন কিনা, কিছু দেখতে পেয়েছিলেন কিনা, মানে তার ভিতরে কি চলছিল আজও পর্যন্ত কেউ বলতে পারে না, কারণ তিনি সত্যি বলতে এসব কথা কাউকে আর বলেননি। যজ্ঞ সম্পন্ন হলো, সেই বাড়িতে তারা আরো কয়েকদিন ছিল। তারপর তারা ওই ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ব্যাঙ্গালোরে গেলেন, তারপর আবার ফিরে গেলেন। আর তারপরে কিন্তু এই দিদি যে ঘটনাটা পাঠিয়েছে সে কিন্তু আমাকে বলেছে যে তারপরে তারা মাঝে মাঝেই ছুটিছাটা পেলে আসে, সব সময় আসতে পারে না, কিন্তু বছরে একবার আসার চেষ্টা করে। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম ধরনের কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু আমাকে সেখানে মেল করে পাঠাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।